ঈদ উদযাপনের রেল সড়ক এবং নৌপথে মানুষের ঢল, বিভিন্ন মহাসড়কে যানবাহনের ধীরগতি, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। যেখানে 200 টাকা ভাড়া সেখানে 400 টাকা ভাড়া, 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে, কিন্তু এতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে এবং প্রশাসন কোনো কিছু বলে না। আরাফা ময়দানে এক আজানে লাখো মুসল্লি জোহর এবং আসর আদায়, ফিলিস্তিনিদের রক্ষা এবং মুসলিম উম্মার কল্যাণে দোয়া। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 7টায়, 12 ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণের ঘোষণা দক্ষিণ সিটি প্রশাসকের। বেচাকেনায় জমজমাট রাজধানী কোরবানি পশুর হাট, ছোট থেকে মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। একটা গরু দেখলাম যেখানে 150 হওয়া উচিত ছিল, সে 255 চাচ্ছে, তার মধ্যে প্রায় 1,50,000 টাকা বেশি যাচ্ছে। বেচাকেনা ভালো হয়েছে, আর এবার গরু বেশি আর বেচাকেনা কম। এবং লন্ডনে পথে ডাক্তার জুবাইদা রহমান, ফেসবুক নেই, তারেক রহমানের স্ত্রী কন্যা জানালেন রিজভী, নির্বাচিত সরকার গড়বে গণতান্ত্রিক সমাজ। আমন্ত্রণ সংবাদ রাত শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। ঈদ উদযাপনে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ট্রেন, বাস এবং লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। রেল এবং নৌপথে স্বস্তির কথা জানালেও ভোগান্তির অভিযোগ করেন বাস যাত্রীরা। ঈদ যাত্রা পরিদর্শন করে সড়ক পরিবহন এবং রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, বাড়তি ভাড়া আদায় এবং টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রীর নিরাপত্তায় তৎপর রয়েছে প্রশাসন। এইচ হিমেলের প্রতিবেদন। শুরু হয়েছে ঈদের ছুটি, তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কেউ যাচ্ছেন ট্রেনে, কেউ ধরছেন বাস, আবার কেউ কেউ বেছে নিয়েছেন নৌপথ। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুরে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পাওয়ায় ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকে। রেল স্টেশন পরিদর্শন করে টিকিট কালোবাজারি রোধের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানান রেল উপদেষ্টা। সব ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে 5,000 টাকা ফাইন করা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও সকাল থেকেই যাত্রীদের চাপ, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড। বিশেষ টহল, জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। রাজধানী টার্মিনালগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে বাস, তবে সিন্ডিকেট করে বাড়তি ভাড়া নেওয়ায় অভিযোগ করেন যাত্রীরা। কচুয়া সুরমা বাস অনেক সিন্ডিকেট করে রাখছে। এই যে সকাল 11টা থেকে দাঁড়াই আছি, এখনো কোনো বাস পাইতেছি না। ওইখান থেকে ওরা রাস্তা থেকে বুকিং করে নেয় 300 টাকা করে, আমাদের এখানে কোনো গাড়ি প্লেস করে না। সবসময় মোটামুটি রিজনেবল, বাট আজকে একটু বেশি, যেমন 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে, কিন্তু এতে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাড়তি ভাড়া আদায়ের বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছে, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন, তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। তো আমরা কিন্তু যেখানেই পাবো, এই যেটা বললাম যে যেখানে একটা স্পেসিফিক অভিযোগ পাওয়া যাবে, এই যে এখন যেমন সবুজ লাইনের কথা বললেন, এখনই সবুজ লাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে সায়দাবাদ বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাস আটকে রেখে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় 4টি পরিবহনকে জরিমানা করা হয়। টিকিট কাটার পরও বাস ছাড়তেছিল না, এবং এই যে আমি এসে এই যাত্রীদেরকে যেটা ভাড়া সেটা দিয়ে উঠার কথা বললাম এবং বাস ছেড়ে দেওয়ার কথা বললাম, বাস ছেড়ে দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। ভোগান্তি কিছুটা আছে, আমরা ভোগান্তি লাঘবের জন্য আছি। সবকিছুর পর এবার ঈদযাত্রা আগের চেয়ে নিরাপদ ও স্বস্তির হবে, এমনটাই আশা সবার। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি এবং বিজয় কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের খুতবা। বিশ্ব মুসলিমের কল্যাণ এবং সমৃদ্ধি চেয়ে সবাইকে সংশোধনের আহ্বান জানান মুফতি শায়খ ডক্টর সালেহ বিন হুমায়েদ। খুতবার অনুবাদ বাংলা সহ বিশ্বের 37 ভাষায় সরাসরি সম্প্রচার করা হয়। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। অতীতের গুনাহ স্মরণ করে অশ্রুতে ভিজছে ঐতিহাসিক আরাফার ময়দান। আত্মশুদ্ধি ও পাপ মুক্তির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে কেঁদে বুক ভাসান হাজিরা। 9 জিলহজ আরাফার দিন ইবাদত বন্দিগিতে মশগুল হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান।
এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সবকিছুর জন্য মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। মনে হচ্ছে ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমরা রহমতের পাহাড়ে আছি। রহমত সত্যি আমাদের উপর বর্ষিত হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা 12টার পর ঐতিহাসিক আরাফার ময়দানে মসজিদে নামিরাই হজের খুতবা দেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শাইখ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। খুতবার অনুবাদ বাংলা সহ বিশ্বের 37টি ভাষায় সরাসরি সম্প্রচার হয়। হজ খুতবায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনা করেন ডক্টর সালেহ। বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির আশায় করা হয় বিশেষ দোয়া। এছাড়া মুসলিম উম্মাকে ঈমান আমল সংরক্ষণ ও সংশোধনের আহ্বানও জানান খতিব। খুতবার পর এক আজান এবং 2 ইকামতে জহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে মাগরিবের নামাজ না পড়ে চলে যাবেন মুজদালিফায়। সেখানে এক আজান ও 2 ইকামতে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। খোলা আকাশের নিচে রাত যাপনের পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন তারা। পরদিন 10 জিলহজ মিনায় ফিরে জামারাতে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন 60টি পাথর। কুরবানির পর মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন হাজিরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া বৈরী থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বলেন, ঈদের জামাত আদায়ে সব প্রস্তুতি শেষ। নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। জাতীয় ঈদগাহে এবার 35,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন। এ সময় দক্ষিণ সিটি এলাকায় 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি দেন প্রশাসক। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা রেখেই সংবিধানের 96 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের 16 সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছিল। 2016 সালের মে মাসে 16 সংশোধনী অবৈধ এবং বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। তবে আপিল বিভাগ সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। এবার ডেটল হ্যান্ডওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে বেড়েছে ক্রেতা সমাগম। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বেচাকেনাও। চাহিদা শীর্ষে থাকা ছোট এবং মাঝারি আকারে গরুর দাম অনেকটাই বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। জানাচ্ছেন ফাহিম ইউসুফ। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে ঢাকার হাটগুলো। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাবতলী হাটে বেড়ে যায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। দেশি বিদেশি বিভিন্ন জাতসহ খামারের সারি সারি গরু দেখা মেলে হাটে। বরাবরের মতো ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে উল্লেখযোগ্য সংখ্যক বড় গরুও রয়েছে হাটে। তবে গরু ছাগল সরবরাহ বাড়লেও ক্রেতা তুলনামূলকভাবে কম থাকায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করেন খামারি ও ব্যবসায়ীরা। এখন মনে করেন ক্রেতাও কম, বিক্রিও কম। তারপর দেখা যাক, এখন গাবতলীর হাটে তো আপনার মূলত 2 দিন আগে বেচা কেনা হয় আর কি। ঠিক আছে, বিকালের দিকে হয়তো একটু আশা রাখি যে হয়তো কাস্টমার আসবে। আজকে যেহেতু বন্ধের দিন,
সে অপেক্ষায় আছি আমরা। আর ক্রেতাদের অভিযোগ চাহিদার কারণে ছোট গরুর দাম অনেকটাই বেশি। একটা গরু দেখলাম যেখানে 1,50,000 হওয়া উচিত ছিল, সে 2,55,000 চাচ্ছে, তার মানে প্রায় 1,05,000 টাকা বেশি যাচ্ছে। সেটাই বললাম যে মাঝারি থেকে একটু মানে ছোট থেকে মাঝারি যেগুলা সেগুলোই প্রাইস একটু বেশি, বড়গুলা কম্পারেটিভলি একটু কম আছে। হাট ব্যবস্থাপনায় শতাধিক স্বেচ্ছাসেবীর পাশাপাশি নিরাপত্তা দিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। হাটের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব তাঁর সঙ্গে। আলাউদ্দিন, আর মাত্র একদিন বাকি, হাটে ক্রেতার চাপ কেমন দেখছেন সে সম্পর্কে বলবেন এবং বিক্রেতারা কি সন্তুষ্ট বেচাকেনা নিয়ে? বিপাশা, বিকাল থেকে কিন্তু আমি রাজধানীর তেজগাঁও কিন্তু অবস্থান করছি এখানে পশুর হাটে, এবং এখানে এসে আমি যেমনটি দেখছিলাম যে পশুর কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে পশু সমবেত হয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি ক্রেতা বিক্রেতার সমাগমও কিন্তু এখানে রয়েছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্রেতারা সমাগম করছে রাজধানীর আশপাশের এরিয়াগুলো থেকে, তেজগাঁওর যে আশপাশের এরিয়া সেই এরিয়া থেকে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার পিছনে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন সাইজেরই কিন্তু গরু উঠেছে, এবং সেই সঙ্গে ক্রেতারাও কিন্তু তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন এখানে গরু কিনে, এবং সেই সঙ্গে তারা বলছিলেন যে এখানকার পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পেলাম যে কয়েকটি বেসরকারি ব্যাংকের বুথও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এখানে আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু পুলিশের টহল এবং ভলান্টিয়ার এখানে নিয়োগ করা হয়েছে। তো আমি এখানে একজন বিক্রেতা রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত আপনার কেমন গরু বিক্রি করা হয়েছে এবং আপনার সর্বোপরি পরিস্থিতি কেমন? 20টা নিয়ে আছে, 20টার মধ্যে 8টা বেচেছে। আমি তখন গতকালকে বেচেছে আর আজকে বেচেছে। আগে মানে গতকালকের বাজার ভালো পেয়েছে, বর্তমানে এখন বাজার দেখছে একটু কম। এখন তো এখন একটু কম বলছে হাটের শেষের দিক। এমনিতে সর্বোপরি বাজার ব্যবস্থাপনা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এখন তো গরু তো প্রায় শেষের দিকে চলিয়ে হাট, মানে গরু ফুরাই গেল। হ্যাঁ, গরু বলবো এখন বাজার যাক ভালো, বাজার ভালো। তিনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু বাজার ভালো, এবং সেই সঙ্গে তিনি এমনটি জানাচ্ছিলেন যে গতকালের তুলনায় আজকে একটু চাহিদা একটু কম, এবং সেই সঙ্গে মানুষের সমাগমটা একটু কম তিনি বলছিলেন। তিনি আরও যেমনটা আমরা এখানকার উপস্থিত জনতা এবং মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি, তারা যেমনটি বলছিলেন যে বাজেট অনুযায়ী কিন্তু তারা তাদের পছন্দের গরুটিকে তারা চয়েস করছেন, এবং সেই সঙ্গে মাঝারি টাইপের গরুগুলোর প্রতি কিন্তু তাদের আকর্ষণ বেশি, এবং তারা মাঝারি টাইপের গরুগুলোকেই তারা কিনতে চাচ্ছেন যেহেতু তাদের বাজেট অনুযায়ী সেই বাজেটের মধ্যে পড়ছে। সেই সঙ্গে আমি যদি আরেকটু আপনাদের অ্যাড করি যে রাত 12টা পর্যন্ত কিন্তু এই হাটে গরু প্রবেশ করতে থাকবে, এবং সেই সঙ্গে সারা রাত কিন্তু গরুর বাজার দেখা যাবে। আমি এখানে তো আমি যেমনটি আরও বলছিলাম যে রাত পর্যন্ত সারা রাতে কিন্তু এখানে গরু বেচাকেনা চলতে থাকবে, এবং সেই সঙ্গে নিরাপত্তা কিন্তু যথেষ্ট জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানী তেজগাঁও থেকে পশুর হাটের সর্বশেষ বিপাশা। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদ আলাউদ্দিন আমাদের সহকর্মী তেজগাঁও পশুর হাটের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, ঈদ যাত্রায় যাত্রীর চাপ কেমন দেখছেন এবং ভোগান্তি হচ্ছে কিনা সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। বিপাশা, যেমনটি আপনি বলছেন এই মুহূর্তে আমি আছি রাজধানীর সদরঘাটে। আপনি জানেন যে আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে কিন্তু নারীর টানে বাড়ি ফেরা ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় এখন আমরা দেখতে পাচ্ছি সদরঘাটের নৌপথে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও রাত যত বাড়ার সাথে সাথে কিন্তু তাদের যাত্রী সমাগমের কমতি নেই। সে দিনভর বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া চলে লঞ্চে যাত্রীদের যেমন ভিড় ছিল, বেলা বাড়ার সাথে সাথে ভিড়ের পরিমাণ আরও বেশি আমরা লক্ষ্য করতে পারছি, এবং যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা নির্বিঘ্ন যাত্রার জন্য অনেকেই লঞ্চকে বেছে নিয়েছেন, এবং যেহেতু দূরবর্তী দক্ষিণাঞ্চলীয় রুটে লঞ্চগুলো যায় তো তারা এটা একটা ঐতিহ্য হিসেবে নিয়েছেন যে ঈদে প্রিয়জনের সান্নিধ্যে সবাই মিলে ঈদ উদযাপন করবে, এবং নৌপথটাকেই বেছে নিয়েছে। এবং আজকে কিন্তু আবহাওয়া বেশ ঠান্ডা থাকার কারণে অনেকে কিন্তু নির্বিঘ্নে যাত্রাকে
লঞ্চকেই প্রাধান্য দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রেখে যে এখানে কিন্তু যে নৌপথে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, নৌপুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু উপস্থিত আছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে। এবং বিকেলে নৌ পরিবহন উপদেষ্টা যখন এসেছেন তখন তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যে লঞ্চের ব্যবস্থাপনা কোনো রকম যেন ত্রুটি না হয় এবং যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে একমাত্র একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে দূরপাল্লার এই উদ্দেশ্যে, অর্থাৎ দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে। এরকম প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় কিন্তু এখান থেকে দূরপাল্লার লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে একে একে, এবং প্রতিটি লঞ্চেই কিন্তু পর্যাপ্ত যাত্রী রয়েছে এবং যাত্রী বোঝাই প্রতিটি লঞ্চ। তবে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সদরঘাটে। তো রাজধানীর সদরঘাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে আমাদের সহকর্মী নাহিদ ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান। 1 মাস ঢাকায় থাকার পর স্বামী এবং কন্যার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ত্যাগ করেন তিনি। বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে দীর্ঘ 17 বছর পর গেল 6 মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ডক্টর জুবায়দা রহমান। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে সর্বক্ষেত্রে জবাবদিহিতা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান এবং কন্যা জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। জিয়া পরিবারকে বিতর্কিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছবি এবং ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারবো যেখানে প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতা থাকবে। তো সেই গণতান্ত্রিক সমাজ যেখানে গড়ে তোলার আমরা চেষ্টা করেছি, একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে শুক্রবার ভোরে আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর 4টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, আর সকাল 7টায় চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আরও জানাচ্ছেন রিফাত আনজুম। বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ ইকুয়েডর। কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপে চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে না পারা ব্রাজিল তাই অনুশীলনে পুরোপুরি সিরিয়াস। ব্রাজিলের একাদশ নিয়ে বেশ কিছু নতুনত্ব দেখা যাচ্ছে। সম্ভাব্য একাদশে জায়গা পেতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, ক্যাসামিরো, আন্দ্রে সান্তোস, এস্তেভাও সহ একাধিক নতুন মুখ। বার্সেলোনা তারকা রাফিনা সাসপেনশনের কারণে ইকুয়েডর ম্যাচ খেলতে পারবেন না। ফলে আনচেলত্তির পরিকল্পনায় 3 ফরওয়ার্ডের জায়গায় 2 ফরওয়ার্ডের কৌশলও দেখা যেতে পারে, যেটা ব্রাজিল ইতিহাসে বিরল। ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন আনচেলত্তি। আমি এমন দল চাই না যাদের কেবল একটি নির্দিষ্ট পরিচয় আছে। আমাদের ভালোভাবে রক্ষণের কাজ করতে হবে, সেটা 4-3-3 হোক বা 4-4-2। আমাদের রক্ষণ ঠিক রাখতে হবে এবং একই সাথে বল নিয়ে সৃজনশীলতা আনতে হবে। অন্যদিকে বাছাই পর্বের আরেক ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা, তাই চাপমুক্ত হয়ে মাঠে নামবে আলবিসেলেস্তারা। ইনজুরির কারণে বেশ কয়েকজন ফুটবলার দলে নেই, তবে স্বস্তির বিষয় ইনজুরি কাটিয়ে মেসির দলে ফেরা। তবে চিলির বিপক্ষে শুরুর একাদশে মেসি খেলবেন কিনা সেই নিশ্চয়তা দিতে পারেননি কোচ স্কালোনি।
তার সঙ্গে কথা বলছি আমরা এখনো কথা বলছি। আমরা সিদ্ধান্ত নিইনি যে সে ম্যাচ শুরু করবে কিনা। অনেকে অনুপস্থিত থাকবে, বিশেষ করে মাঝ মাঠে। আমি শুরুর একাদশ নিশ্চিত করিনি, কারণ এটা নির্ভর করবে অনুশীলনের উপর। তবে আমরা এমন ছেলেদের খেলার সুযোগ দেব যারা খুব বেশি খেলেনি। এটা তাদের খেলার সময়। ব্রাজিলের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে 2-এ থাকা ইকুয়েডর, তাই চ্যালেঞ্জ থাকবে সিলেসাওদের জন্য। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ তলানিতে থাকা চিলি। মেসিদের লক্ষ্য প্রত্যাশিত জয়, যেটার জন্য মাঠে নামবে ব্রাজিলও। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।